ডিয়ার স্টুডেন্টস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আর কি, খুব একটা ছোট একটা ব্যাপার। সবাই হয়তো মোটামুটি বুঝতে পেরেছে, তাও যারা বুঝতে পারোনি তাদের জন্য বেসিক্যালি করা। আজকে যেটা করব সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি। স্পেসিফিক গ্র্যাভিটি অর রিলেটিভ ডেন্সিটি, স্পেসিফিক গ্র্যাভিটি এটার বাংলা কি? আপেক্ষিক গুরুত্ব। আর এটার কি? আপেক্ষিক ঘনত্ব। মানে দেখো, এই যে দুটো টার্ম, স্পেসিফিক গ্র্যাভিটি অ স্পেসিফিক রিলেটিভ ডেন্সিটি, আপেক্ষিক ঘনত্ব, তাহলে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব এই দুটোই কিন্তু একই জিনিস। মানে বেসিক্যালি এর ভেতর কোনো পার্থক্য নেই। এবার যখনই কথাটা আহ, ঘনত্বের এসছে, আরেকটা আপেক্ষিক এসছে। আপেক্ষিক মানে হচ্ছে কারো রেসপেক্ট, তুলনা করা। তাহলে ঘনত্বটা আগে বলে নি, সবাই ঘনত্বটা জানো যে ঘনত্ব ডেন্সিটি, যেটাকে রো দিয়ে ডিনোট করা হয়ে থাকে। তাহলে এই তোমার ঘনত্ব, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই, ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে একে যদি এম করি, একে যদি ভি করি, তাহলে ভর বাই আয়তন মানে হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে দিস ইজ ডেন্সিটি। ঠিক আছে, মাস পার ইউনিট। ক্লিয়ার? তাহলে এর একক কি? তাহলে এর একক, তাহলে সিজিএস এ কি হবে? সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক সিজিএস। সিজিএস পদ্ধতিতে কি হলো? সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার। ঠিক আছে, বা এটা বাংলায় লিখছি প্রতি সেমি কিউব। ঠিক আছে, আর এসআই এ কি হবে? ভরের একক হচ্ছে গ্রাম পার মিটার কিউব, যেহেতু আয়তন। তাহলে এইটা হচ্ছে তোমার ঘনত্বের একক। কেন ঘনত্বটা বলছি? কারণ এক্ষেত্রে ঘনত্বটাই বোঝাচ্ছে, কিন্তু সেটা আপেক্ষিক, কারো রেসপেক্ট, আর কিছু না, নাথিং ইজ। এইবার দেখো, জলের ক্ষেত্রে দেখো জলের ঘনত্ব কি হবে। তাহলে জলের ঘনত্ব যখন আমি ক্যালকুলেট করি, তখন আমরা অবশ্যই এই 4 ডিগ্রি সেলসিয়াস কথাটা উল্লেখ করে থাকি, 4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে আমরা কি করি, এটাকে উল্লেখ করি জলের ক্ষেত্রে। জলের ক্ষেত্রে কেন, কেন 4 ডিগ্রি সেলসিয়াসটাকে উল্লেখ করতে হয় জলের ক্ষেত্রে ঘনত্বটাকে বোঝানো? তাহলে কেন করা হয় জানো তোমরা? অনেকে জানো, অনেকে জানো। দেখো জল, তাহলে ওয়াটারটাকে যদি লিখি, ওয়াটার ইজ এ লিকুইড। তাহলে জলটা কি? জল হচ্ছে liquid। তাহলে সেই লিকুইডটার তো একটা ঘনত্ব আছে। তাহলে ওয়াটার কিভাবে থাকে? ওয়াটার মলিকুলস গুলো তোমার এইভাবে তোমার পাশাপাশি নিজেদের ভেতর কি করে থাকে, তোমার আন্তর আণবিক হাইড্রোজেন বন্ড করে থাকে। এই ডট ডট গুলো কি দিলাম? হাইড্রোজেন। তাহলে এইভাবে হাইড্রোজেন বন্ডেড অবস্থায় এরা থাকে। তাহলে তার একটা ডেন্সিটি আছে। তাহলে এই হাইড্রোজেন যে মলিকুল, ওয়াটার মলিকুল, তাহলে এই মলিকুলের একটা ডেন্সিটি রয়েছে, ঘনত্ব রয়েছে। এবার এই যে যে ওয়াটার ফর্মে যখন রয়েছে, তাহলে যখন তুমি টেম্পারেচার বাড়াবে, তাহলে টেম্পারেচার দেখো, এবার দেখো, এবার একটা মজা হচ্ছে। তাহলে 4 ডিগ্রি থেকে আমি 10 ডিগ্রি সেলসিয়াস করলাম, তাহলে কি হবে? তখন এই ওয়াটার মলিকুলস যেগুলো রয়েছে,
তাহলে ওয়াটার মলিকুলস এর ভেতরে তাহলে ডিস্টেন্স তৈরি হবে, তার মানে এই বন্ডটা আরো উইক হয়ে যাবে, তাহলে এই হাইড্রোজেন বন্ডটা আরো উইক হয়ে যাবে। তাহলে যত বেশি এরা দুদিকে মলিকুলস গুলো সরে যাবে, তত বেশি টেম্পারেচার বাড়ালে কি হবে, তোমার এদের ঘনত্ব কমতে থাকবে। তাহলে ওয়াটার মলিকুলস এর ঘনত্ব কমতে থাকলো। এইবার এদের ঘনত্ব কেন বাড়বে, তাহলে এদের ঘনত্ব, ওয়াটার মলিকুলস এর যে ঘনত্ব, সেই ঘনত্বগুলো তোমার ঘনত্বগুলো তাহলে কিভাবে বাড়ানো যেতে পারে, যদি টেম্পারেচার কমায়। তাহলে টেম্পারেচার কমানোর পর 4 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচার, এই টেম্পারেচারে ঘনত্ব সর্বাধিক হয়, সবচেয়ে বেশি ঘনত্ব। বলে কেন স্যার, আমি যদি দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে তো বরফ তৈরি হয়ে যাচ্ছে, কঠিন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কঠিনের তো ন্যাচারালি, কঠিনের মানে একটা কঠিন পদার্থের মানে অণুগুলো কাছাকাছি থাকে, তার মানে ঘনত্ব বেড়ে যাওয়ার কথা, কিন্তু বরফের ঘনত্ব তো কম হয় জলের থেকে। তাহলে ডেনসিটি যদি বরফের জলের থেকে কম হয়ে থাকে, আইসের ঘনত্ব যদি কম হয়ে থাকে, তাহলে তোমার সেটা কেন হয়, ঠিক আছে। তাহলে দেখো at 4 ডিগ্রি সেলসিয়াস এই স্ট্রাকচারটা রয়েছে, অ্যাট কি, এই স্ট্রাকচারটা রয়েছে at 4 ডিগ্রি সেলসিয়াস। কত, 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি থেকে যত বাড়াবো তত কি হবে, এরা তোমার দূরে সরে যেতে থাকবে, ঘনত্ব কমতে থাকবে। এবার 4 ডিগ্রি নিচে নিয়ে এলাম, ধরো 3 ডিগ্রি বা 2 ডিগ্রি বা 1 ডিগ্রি। তাহলে এই সকল লোয়ার টেম্পারেচারে কি হয়, জলের অণুগুলো যেগুলো রয়েছে, সেই জলের অণুগুলো কি করে, ধরো দিস ইজ ওয়াটার, পাশে আরেকটা জলের অণু এলো, তাহলে তাহলে এখানে একটা জলের অণু, আবার এখানে ধরো একটা জলের অণু, ঠিক আছে। তাহলে এই যে দেখো জলের অণুগুলো কি করে, আমরা জানি যে হাইড্রোজেনে তার পাশে যদি কোনো তড়িৎ ঋণাত্মক মৌল থাকে, একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেমন ওয়াটার মলিকুলের ভেতরে একটা হাইড্রোজেন বন্ধন ছিল, যেটা টেম্পারেচার বাড়ালে আস্তে আস্তে ব্রেক হয়ে অণুগুলো দূরে চলে যাচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে। যখন 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে নিয়ে আসছি, তখন অণুগুলো কি করছে, এরকম ভাবে সেজে যাচ্ছে। সেজে যাওয়ার পর কি হচ্ছে, দেখো এইভাবে যদি এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করে, কি তৈরি করে, হাইড্রোজেন বন্ড তৈরি করে, তাহলে কি হবে দেখো, তাহলে এর সঙ্গে যদি হাইড্রোজেন বন্ড তৈরি করে, এর সঙ্গে যদি হাইড্রোজেন বন্ধন তৈরি করে, তাহলে একটা এই ধরনের তোমার চতুস্থলকীয় স্ট্রাকচার পাচ্ছি। কেমন স্ট্রাকচার, চতুস্থলকীয়, ইংরেজিতে বলে একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তাহলে জলের অণুগুলো 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে এমন ভাবে বিন্যস্ত হবে যে একটা চতুস্থলকীয় স্ট্রাকচার, টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করবে। এবং সেটা যদি তৈরি করে, তাহলে এর ভেতরে অনেক গ্যাপ তৈরি হবে, ঠিক আছে। এবং এই স্ট্রাকচারটা হচ্ছে কার স্ট্রাকচার, বরফের স্ট্রাকচার। তাহলে বুঝতে পারছো বরফের ঘনত্ব কেন জলের থেকে কম, ডিউ টু দ্য স্ট্রাকচার হুইচ ইজ ফর্মড বাই দ্য ওয়াটার মলিকুলস, এবং তার মাঝখানে অনেক গ্যাপ থাকে, এবং এই গ্যাপ থাকার জন্যই তোমার তোমার কি হচ্ছে, তার ঘনত্বটা কমে যাচ্ছে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখনই নামাবে, তখনই কি হবে, জলের অণুগুলো এইভাবে টেট্রাহেড্রাল স্ট্রাকচারে সাজতে আরম্ভ করবে, অর্থাৎ বরফ তৈরি করতে আরম্ভ করবে, এবং ঘনত্বটা কমে যাচ্ছে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে তারা দূরে সরে যাচ্ছে, ঘনত্ব কমছে। আবার 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তারা এমন ভাবে বিন্যস্ত হচ্ছে যে তাদের ঘনত্ব কমছে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস তার এদিকে বা এদিকে, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াসের নিচেও ঘনত্ব কম, আবার বেশ উঁচুতেও ঘনত্বটা কমে যাচ্ছে। তাহলে সর্বাধিক ম্যাক্সিমাম ডেনসিটি অফ ওয়াটার এটা কোথায় পাচ্ছি, 4 ডিগ্রি সেলসিয়াস। সেই জন্য জলের ঘনত্ব উল্লেখ করার সময় আমরা অবশ্যই তোমার এই 4 ডিগ্রি সেলসিয়াস এই ঘনত্বটাকে আমরা উল্লেখ করে থাকি, ঠিক আছে। এবার এই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
সরি, জলের ঘনত্ব কত? সিজিএস যদি করি 1 গ্রাম পার সিসি সেন্টিমিটার কিউব, বা আর যদি এসআই এ করি, বা 1000 কিগ্রা পার মিটার। তাহলে সিজিএস এ 1 গ্রাম পার সিসি, আর তোমার এসআই এ হচ্ছে তোমার 1000 কিগ্রা পার মিটার। এইবার চলে আসি আমাদের আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। তাহলে এই কোন পদার্থের, দেখো ইংরেজিতে আমি আগে লিখে দিচ্ছি, এটা বেটার হবে। তাহলে ইংরেজিতে কি বলছে? বলছে রিলেটিভ, এটা খুব ইন্টারেস্টিং একটা লেখা, মানে লিখতেছে মানে খুব সহজ করে লেখা, সেটাকে আমি বাংলায় বলেছি রিলেটিভ ডেন্সিটি অফ আ সাবস্টেন্স, relative density of a relative density, সরি এটাকে আমি করে দিই, or specific gravity of a substance is the density of the substance, is the density of the substance, তোমার relative density or specific gravity of a substance is the ratio of density of the substance to the density of the reference matter or reference. মানেটা কি বোঝাচ্ছে? যে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব হচ্ছে যে রেশিও, অনুপাত। কিসের অনুপাত? বস্তুর ঘনত্বের অনুপাত এবং তোমার যে রেফারেন্স ম্যাটার, একটা রেফারেন্স ম্যাটার নিয়েছি, নরমালি আমরা দেখবে জল নিয়ে করা হয়ে থাকে, তাহলে দুটো ঘনত্বের অনুপাত। কার অনুপাত? যে বস্তুর স্পেসিফিক গ্র্যাভিটির কথা বলা হচ্ছে, আপেক্ষিক গুরুত্বের কথা বলেছে, তার সঙ্গে যাকে আমি ধরেছি, যার রেফারেন্স আমি নিয়েছি, সেটা জল হতে পারে, তেল হতে পারে, পেট্রোল হতে পারে, ঠিক আছে, তার অনুপাত, ঘনত্বের একটা অনুপাত, রেশিও, ঠিক আছে না? তাহলে আমি আমি কি লিখতে পারি? যে আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই, তোমার রেফারেন্স ম্যাটার যদি জল হয়, তাহলে জলের ঘনত্ব, ঠিক আছে, কত? 4°C উষ্ণ, তাহলে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব, সেটাকে যদি এস দিয়ে করো, তাহলে এটা রো ডিভাইডেড বাই রো, তাহলে দুটো ঘনত্বের অনুপাত। তাহলে দুটো যদি ঘনত্বের অনুপাত হয়, আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব, তাহলে এক্ষেত্রে জলের ঘনত্ব লিখছো, বইয়েও তোমাদের দেখবে জলের ঘনত্ব আছে, তার মানে কি এখানে রেফারেন্স হচ্ছে কার রেফারেন্সে? ওয়াটারের রেফারেন্সে। আবার যদি এরকম করা হয়, তোমরা যদি লেখো, তাহলে আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে বস্তুর ঘনত্ব, ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স, রেশিও করছো, অনুপাত করছো, কাজ করছো, তেলের ঘনত্ব।
তাহলে এখানে রেফারেন্স কি? অয়েল। তাহলে সেই তেলটা হচ্ছে তোমার রেফারেন্স, যে তেলটাকে আমি নিয়ে করছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমার যেটাই নাও না কেন রেফারেন্স, এই দুটো বস্তুর ঘনত্ব এবং তার ঘনত্বের অনুপাতই হচ্ছে তোমার আপেক্ষিক। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য ইউনিট? ইউনিট অফ স্পেসিফিক গ্র্যাভিটি কি হচ্ছে? তাহলে দুটো ঘনত্বের অনুপাত, তার মানে ধরো ইনসিজিএস যদি বলি, তাহলে কি হচ্ছে? গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি। তাহলে দুটো ঘনত্বের অনুপাত কি থাকে? নো ইউনিট। তাহলে বেসিক্যালি এর কোনো কিছু নো, এর কোনো একক। তাহলে আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব সেটা একটা এককবিহীন রাশি। ঠিক আছে, এইবার দেখ, কোন একটা বস্তু, সাপোজ ধরো আমি বলছি যে ধরো গোল্ড, সোনা, গোল্ড ধরো সোনা। সোনার ক্ষেত্রে তোমার সোনার ঘনত্ব হচ্ছে সোনার সোনার ঘনত্ব, সোনার ঘনত্ব যদি সিজিএস এ বলি, সিজিএস এ সোনার ঘনত্ব কত? 19.3 গ্রাম পার। তাহলে 19.3 গ্রাম পার সিসি, দিস ইজ দা ঘনত্ব, মানে তোমার লোহার ঘনত্ব বা ডেন্সিটি। ঠিক আছে, তাহলে তোমার আপেক্ষিক গুরুত্ব সমান কি হচ্ছে? লোহার ঘনত্ব কত? 19.3 ডিভাইডেড বাই জলের ঘনত্ব কত? 1। ঠিক আছে না? তাহলে কি হচ্ছে? সমান বেরোলো কত? 19. তাহলে দেখো, ইন সিজিএস একক, সিজিএস এ সোনার ঘনত্ব যা আপেক্ষিক গুরুত্ব তাই। কিন্তু সোনার একটা ঘনত্ব প্রকাশ করলে একক দেব, কিন্তু এখানে একক দেব না। বলে স্যার দুটো এক কেন হলো? তার কারণ হচ্ছে সোনার ঘনত্বকে রেফারেন্স ওয়াটারে দিয়ে যদি বলি, তাহলে ইন রেসপেক্ট টু ওয়াটার, যেটা আমি কমনলি করে থাকি, আমি জাস্ট বললাম যে কারোর অন্য কোনো রেফারেন্সও তুমি দেখাতে পারো স্পেসিফিক গ্র্যাভিটিকে। তাহলে জলের রেসপেক্টে কি হলো? জলের রেসপেক্টে ইন সিজিএস ইউনিট, সিজিএস এককে, যেহেতু জলে সিজিএস মানে তোমার তোমার জলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি। তার মানে যাহাই ঘনত্ব তাহাই আপেক্ষিক গুরুত্ব। সিজিএস এ এদের সংখ্যাগত মান সমান, দুটোরই সংখ্যাগত মান কিন্তু একই। কিন্তু এসআই এর ক্ষেত্রে যদি বলি, তাহলে এসআই এর ক্ষেত্রে কি হবে? ধরো সোনার আপেক্ষিক গুরুত্ব সমান বেরোলো 19.6। ঠিক আছে, কত বেরোলো? 19.3। তাহলে 19.3 যদি বেরোয় সোনার আপেক্ষিক গুরুত্ব, তাহলে আমরা কি সোনার ঘনত্ব কত? এসআই এককে কত? তাহলে সোনার আপেক্ষিক গুরুত্ব আমরা জানি কি? আপেক্ষিক গুরুত্ব 19.3 ইজ ইকুয়াল টু সোনার ঘনত্ব ডিভাইডেড বাই জলের ঘনত্ব কত? 1000, সরি, কিগ্রা পার মিটার। তাহলে এটাই যদি হয়, তাহা অতএব সোনার সমান 19.3 সমান কত দাঁড়াচ্ছে বলো? 1930। ঠিক আছে না? তাহলে এদের সংখ্যাগত মান, আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব সংখ্যাগত মান কিন্তু এক হলো।
ঠিক আছে, কিন্তু সিজিএস এর ক্ষেত্রে যদি দেখি, সিজিএস এর ক্ষেত্রে যখন প্রকাশ করব সেক্ষেত্রে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বর সংখ্যাগত মান কিন্তু একই। ঠিক আছে, জটিলতার কিছু নেই, খুব সিম্পল ইস্যু। এইবার এই ঘটনাটাকে আমি বুয়ান্সি অর্থাৎ এই আপেক্ষিক গুরুত্ব দিয়ে, ধরো ইন রেফারেন্স টু ওয়াটার, কে কতটা জলে ডুববে, ঠিক আছে, কে কতটা জলে ডুববে তাহা কিভাবে আপেক্ষিক গুরুত্ব থেকে বোঝা যায়। কে কতটা জলে ডুববে তা কিভাবে আপেক্ষিক গুরুত্ব থেকে বা আপেক্ষিক গুরুত্বের মান থেকে বোঝা যায়। ঠিক আছে, সাপোজ আমি যদি ভাবি যে কোনো একটা বস্তু, ধরো সাপোজ লেটস ড্র এ পিকচার। ঠিক আছে, এখানে ওয়াটার রয়েছে। ঠিক আছে, এইবার এখানে একটা বস্তু, এবার এই যে বস্তুটা রাখলাম, এটা এই জলের ভেতর, দিস ইজ ওয়াটার, এই জলের ভেতর ডুববে না ভাসবে? কি করবে? ডুববে না ভাসবে। ঠিক আছে, দেখো এবার দেওয়া আছে কি, এই প্রত্যেকটা আপেক্ষিক গুরুত্ব থেকে কি করে বুঝবো, তাই তো? তাহলে দেখো, এইটা ধরো এই যে বস্তুটি রয়েছে, ধরো এ একটা বস্তু রয়েছে, তাহলে এর আপেক্ষিক গুরুত্ব সমান দেওয়া আছে 0.2। কত দেওয়া আছে? 0.2। এই যে আপেক্ষিক গুরুত্বর ভ্যালুটা দেওয়া রয়েছে, ঠিক আছে, তার মানে এ যে 0.2 দেওয়া রয়েছে, এটাকে যদি 100% করি, তাহলে 0.2 ইন্টু 100% ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট হচ্ছে? 0.2 ইজ ইকুয়াল টু 100% করলে হচ্ছে 20। কত পার্সেন্ট? 20। ঠিক আছে, তাহলে 20% মানে একটা ইজি ওয়ে রয়েছে। 20% মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এই বস্তুটা, এই বস্তুটার 20% নিচে থাকবে জলে। তার মানে আপেক্ষিক গুরুত্ব তার সঙ্গে 100% দিয়ে গুণ করলে যত পার্সেন্ট বেরোয়, তার মানে এইটা ওয়াটার যেটা লিখলাম, এই ওয়াটারের ভেতরে এই বস্তুটার 20% ডুবে থাকবে। তাহলে এই যে যে ডুবে থাকছে, বস্তুটা যে ডুবে থাকছে, কতটা ডুবে থাকছে? 20% ডুবে থাকছে। কতটা উপরে থাকছে? 80% উপরে থাকছে। ঠিক আছে, কারো ধরো আরেকটা পদার্থ, ধরো বি, বি এর আপেক্ষিক গুরুত্ব দেওয়া রয়েছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া রয়েছে 0.6। তাহলে আপেক্ষিক গুরুত্বকে 100% দিয়ে ভাগ গুণ করলে তাহলে কত পাচ্ছে? 60%। তাহলে এই বস্তুটা আমি কি বলবো, এটা যদি তরল হয়, তরলের ভেতর এই বস্তুটার কত পার্সেন্ট ডুবে থাকবে? এই বস্তুটার 60% ডুবে আছে। আর ওপরে কতটা ডোবেনি? 40% ডোবেনি। ঠিক আছে, বলতে স্যার এটা কি করে বলছেন? হাউ? এই ইকুয়েশনটা এরকম 100% গুণ করে কি করে বুঝবো ডুববে কি ডুববে না? ঠিক আছে, এটা তো বলতে হবে কতটা। তোমার এই যে যে 0.6 এসছে না, তাহলে তাহলে এই বস্তুটা যে ঘনত্ব, সেই ঘনত্বটা কি জলের ঘনত্বের মতো? নো। তাহলে জলের ঘনত্ব যদি 1 হতো, তাহলে এটা 0.6 ভাগ ঘনত্ব তার মতো। তাহলে 0.6 মানে 60% অফ দ্য সাবস্টেন্স। যদি দেখা যেত এর আপেক্ষিক গুরুত্ব, কারো আপেক্ষিক গুরুত্ব, তাহলে আপেক্ষিক গুরুত্ব সি এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। আপেক্ষিক গুরুত্ব মানে কি? ঘনত্ব বাই ঘনত্ব। তার মানে জলের ঘনত্ব কত? সিরিয়াসলি বলে 1 গ্রাম পার সিসি।
তাহলে এর আপেক্ষিক গুরুত্ব 1 মানে এর ঘনত্ব 1 গ্রাম পার সিসি, সেটাই তো। তাহলে এইবার যদি কারো আপেক্ষিক গুরুত্ব 0.6 হয়, তার মানে কি? তার মানে হচ্ছে যে এর ঘনত্ব যেটা, বস্তুর ঘনত্ব 0.6, জলের ঘনত্ব 1, তাহলে এত গ্রাম পার সিসি, জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি। তার মানেটা কি? তাহলে বস্তুর ঘনত্বটা অবশ্যই জলের থেকে কম, ঠিক আছে না? তাহলে জলের থেকে তো অবশ্যই কম, 0.6। তার মানে কতটা জলের মতো তার ঘনত্ব, জলের মতো যে ঘনত্ব হবে বা জলের থেকে বেশি যার ঘনত্ব হবে সে তো জলে ডুবে যাবে, ঠিক কি না? জলের থেকে ঘনত্ব কম হলে সে হালকা হবে, ভাসবে। তাহলে কত পার্সেন্ট ঘনত্বটা, কত পার্সেন্ট রয়েছে জলের মতো? 60%। তাহলে সেইটাই আমি যদি এখান থেকে এই আপেক্ষিক গুরুত্বের মান থেকে দেখি যে 0.6 অর্থাৎ 60% অফ দ্য সাবস্টেন্স, যেটা হচ্ছে জলের ঘনত্বের মতো, ঠিক আছে না? আর 40% রয়েছে, এটা কি? সেটা এইভাবে আমরা ভাবতেই পারি, কোনো অসুবিধা নেই। এটাকে করা যায়, এটাকে প্রমাণ করা যায়, ওইদিকে আমি মাথা ঘামাবো না অতটা, ঠিক আছে? যে কিভাবে আমি এটা বুঝতে পারছি। তার মানে এর ঘনত্ব যদি 1 হতো, দুটোরই যদি ঘনত্ব একই হতো, তাহলে জলের মতো ঘনত্ব, তার মানে না ডুবতো না ভাসতো, একই ঘনত্বে। আবার যার ঘনত্ব জলের থেকে বেশি, ধরো সাপোজ সোনার আপেক্ষিক গুরুত্ব স্পেসিফিক গ্রাভিটি কত? 19.3। তাহলে 19.3 যদি হয়, তাহলে এর 100% মানে কত? 19.3 ইন্টু 100%, তার মানে কত? 1930%। তার মানে 100%, 1930%। তার মানে যার ভ্যালু 100%, সরি, যার ভ্যালু 100%, তার মানে কি এর পার্সেন্টেজ কত বেরোলো? 1930%। তাহলে অবভিয়াসলি একটা সোনা যার ঘনত্ব কত, এটা বেরোলো 100%। তার মানে আপেক্ষিক গুরুত্ব 19.3 মানেটা কি? তার মানেটা হচ্ছে সোনার ঘনত্ব 19.3 আর জলের ঘনত্ব 1। যদি আমি সিজিএস করি, 1 গ্রাম পার সিসি, 1 গ্রাম পার সিসি, তাহলে দেখা যাচ্ছে তাহলে সোনা জলের থেকে কত গুণ ভারী? 19.3। তার মানে অবভিয়াসলি এর পার্সেন্টেজ ভ্যালু কত বেরোচ্ছে? 1930%। তার মানে এ 100% এর বেশি, মানে অবশ্যই সোনার টুকরোটা জলের নিচে ডুবে যাবে। তার মানে যাদের স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু কম, তার মানে তার ঘনত্ব জলের থেকে কম। কতটা কম সেটা 100% দিয়ে বুঝলে বোঝা যাচ্ছে। 60% অফ দ্য ওয়েট, যেটা জলের ঘনত্বের সঙ্গে সমতুল, ততটা ডুবে যাবে। আর বাকি পার্সেন্টেজটা কি হবে? উপরে। তার মানে আমরা বলতে পারি যে স্পেসিফিক গ্র্যাভিটি গ্রেটার দেন 1, যদি 1-এর বেশি হয় তার মানে জলের থেকে ঘনত্ব বেশি, হ্যাঁ কি না? তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি গ্রেটার দেন 1 মানে কি? তার মানে স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে বস্তুর ঘনত্ব বাই ঘনত্ব অফ ওয়াটার, তাই তো? তাহলে এটা যদি 1 হয়, ভ্যালু অফ ঘনত্ব যদি 1 হয় সিজিএস, তাহলে এর ভ্যালু 1-এর বেশি। তাহলে জলের থেকে যার ঘনত্ব বেশি, অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি যার 1-এর থেকে বেশি, তার পার্সেন্টেজ ভ্যালু 100% এর বেশি বেরোবে। তার মানে কি হচ্ছে? এটা ডুববে। 1-এর থেকে বেশি বেরোলে অবশ্যই ডুবে যাবে। আর স্পেসিফিক গ্র্যাভিটি লেস দেন 1 বেরোলে সেটা কি হবে? সেটা খানিকটা, এটা ডুববে না, এটা খানিকটা। এবার কতটা ভাসবে সেটা আমরা এখান থেকে বার করতে পারবো। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে কারোর বলা হয়েছে, দেখো স্পেসিফিক গ্র্যাভিটি, আমি যদি জল না ভেবে স্পেসিফিক গ্র্যাভিটি ধরো
আমি বলে দিচ্ছি যে কোনো বস্তুর ধরো ডেন্সিটি অফ আ সাবস্টেন্স, কারো বস্তুর ঘনত্ব ধরো দেওয়া আছে 638 গ্রাম পার সিসি, এত গ্রাম পার সিসি। ডেন্সিটি অফ অয়েল, ডেন্সিটি অফ অয়েল 850 গ্রাম পার সিসি। তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে দেখো আমরা কি জানি, স্পেসিফিক গ্র্যাভিটি ইন রেসপেক্ট টু ওয়াটার রেসপেক্ট টু অয়েল কত কি আছে, বস্তুর ঘনত্ব 638 ডিভাইডেড বাই সেই রেফারেন্স, এখানে রেফারেন্স অয়েল বলেছে 850, তাহলে এটা দেখা গেল যে 0.75। তাহলে 0.75 যে ভ্যালুটা এসছে একটা রাফলি ভ্যালু, তাহলে 100 করো, 0.75 ইন্টু 100% সমান 75%, একই রকম। তাহলে সেটাই যদি হয় তাহলে আমি বলবো যে যেহেতু রেফারেন্সটা আমি তেল নিয়েছো, তেলের রেসপেক্টে, তাহলে তেলটাকে যদি এক ধরি তার রেসপেক্টে কত 0.75, ঠিক আছে, তার মানে তার 75%। তাহলে এই যে বস্তুটা রেফারেন্স অফ সাবস্টেন্স, এই বস্তুটা এটা যদি অয়েল হয়, তেল হয়, কি হয়, তেল হয়, এই তেলের ভেতরে এই সাবস্টেন্সটা সরি কতটা ডুবে থাকবে 75, 75%, ঠিক আছে, বোঝা গেল। তাহলে 75% ডুবে থাকবে। এইভাবে আমি তার স্পেসিফিক গ্র্যাভিটিটাকে কাজে লাগিয়ে কে কতটা ডুবতে পারে সেটাকে আমরা বার করতে পারি। ঠিক আছে, এবার লেটস ডু এ প্রবলেম, একটা সমস্যার সমাধান করা যাক। ঠিক আছে, আর কিছু আছে কিনা একবার দেখে নি, তেমন কিছু না থাকলে একটা সমস্যার সমাধান। লেটস ডু এ প্রবলেম। ধরো ধরো দেখো এখানে একটা প্রবলেম রয়েছে, একটি কঠিন বস্তুর ভর 700 গ্রাম, আয়তন 350 সেন্টিমিটার কিউব, নির্ণয় করো বস্তুটির ঘনত্ব। তাহলে প্রথমে আমরা বস্তুটির ঘনত্ব নির্ণয় করি। তাহলে বস্তুটির ভর, তাহলে ঘনত্ব, তাহলে উত্তর করছি দেখো, ঘনত্ব সমান কি রয়েছে, ঘনত্ব মানে ভর বাই আয়তন, ভর কত 700 গ্রাম, আয়তন কত 350 সেন্টিমিটার কিউব, তার মানে কত বেরোলো 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি। তাহলে 1 নম্বরের উত্তর হয়ে গেল। ঠিক আছে, 2 নম্বর, বস্তুটির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা। ঠিক আছে না, বস্তুটির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা। তাহলে আপেক্ষিক গুরুত্ব যখন নির্ণয় করছি, তাহলে আমরা জানি কি আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে বস্তুর ঘনত্ব বাই 4°C উষ্ণতায়। তাহলে এখানে সব কিন্তু রেফারেন্স আমরা সাধারণত কি করে থাকি, জলের ঘনত্ব। যদি না তোমাকে স্পেসিফিক বলে দেয় যে কার রেফারেন্স করছে, তোমরা জলের রেফারেন্স করবে। সমান হচ্ছে কত 2 গ্রাম পার সিসি ডিভাইডেড বাই জলের কত সিজিএস এ 1 গ্রাম পার সিসি সমান হচ্ছে 2। তাহলে আপেক্ষিক গুরুত্ব কত বেরিয়ে গেল 2। এবার বলছে কঠিন বস্তু দ্বারা অপসারিত জলের আয়তন ও ভর। তাহলে এর অপসারিত জলের আয়তন ও ভর বার করতে হবে। এবার দেখো 3 নম্বর, 3 নম্বরে কি বলেছে যে কতটা জলকে অপসারিত করেছে। আচ্ছা 100% জলকে অপসারণ করবে, তুমি বলবে হ্যাঁ স্যার করবে। ভ্যালু কত 2, স্পেসিফিক গ্র্যাভিটি গ্রেটার দ্যান 1 মানে হচ্ছে জলে ডুববে। তাহলে বস্তুটা যদি জলে ডুবে যায়, যদি এটা জল হয়,
তাহলে এর ভেতরে পুরোপুরি বস্তুটা ডুবে গেছে, তাই তো? তাহলে বস্তুটা যদি ডুবে যায় তাহলে বস্তুর আয়তন সমান জলের আয়তন। তার মানে বস্তু যতটা পুরোপুরি ডুবে গেলে আমরা জানি যতটা পুরো বস্তুর আয়তনটা ততটাই জলকে সে অপসারিত করবে। কিন্তু এখানে আগে দেখে নিতে হবে বস্তুটা পুরোপুরি জলে ডুবছে কি ডুবছে না, তাই তো? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা আপেক্ষিক গুরুত্ব স্পেসিফিক গ্র্যাভিটি যেহেতু 2 পেয়েছি, তার মানে করে দাও না 2 ইনটু 100%, তার মানে 200%, তার মানে 100% নয়, 200%, মানে পুরোটাই জলে ডুবে যাবে। আর আমরা সেখান থেকে তো বার পেয়েছি যে আপেক্ষিক গুরুত্ব যখন 1-এর বেশি হবে তখন সেটা ডুবে যাবে। ঠিক আছে, সেই লিকুইডে, এখানে যেমন জল বলছি, জলে সে ডুবে যাবে। তার মানে জলে যদি পুরোটা ডুবে যায় তাহলে বস্তু যতটা আয়তন ততটা জলকে সে অপসারিত করবে। তার মানে 3 নম্বরে বস্তু দ্বারা অপসারিত জলের আয়তন, তাহলে বস্তুর আয়তন কত? 350 সেন্টিমিটার কিউব, তাই তো? তাহলে 4 নম্বর বস্তু, ও আচ্ছা এটা 3 নম্বরই হচ্ছে, তাই তো? দ্বারা অপসারিত অপসারিত জলের আয়তন সমান 300 কত 50 সেন্টিমিটার। এটা পেয়ে গেলাম। এইবার বলেছে কতটা, তাহলে কতটা জলের আয়তন অপসারিত করেছে এটা, তাহলে কতটা তার ভর কত, তার মানে আমরা কি জানি, তাহলে এতটা জলের ভর কত, যতটা জলকে সে অপসারিত করেছে ততটা জলের ভর কত, তাই তো? সেটাই চেয়েছে তো। তার মানে আমরা জানি কি ঘনত্ব সমান ভর বাই অর্থাৎ সমান টু আয়তন। তাহলে আয়তনটা কিসে দেওয়া আছে? সিজিএস এ, তাই তো? তাহলে সিজিএস যদি দেওয়া থাকে, সিজিএস এ জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি ইনটু আয়তন কত অপসারিত করেছে? 350 সেন্টিমিটার কিউব মানে সিসি। তাহলে সিসি সিসি কেটে গেল, সমান ভর কত বেরোলো? 350 গ্রাম। তার মানে যতটা আয়তন সেটাই ভরের ভ্যালু। তাহলে কতটা জলকে অপসারণ করেছে? 350। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা হলো? আশা করি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হয়। তাহলে এইভাবে আমরা সমস্যাগুলোর সমাধান করতে পারি। ক্লিয়ার? ফাইন। তাহলে ওকে, গুড বাই চিলড্রেন। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ।